আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশের শুরুতেই শিরোনামগুলো। আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হলো বিষাদে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সাথে 2 মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 10 জনের প্রাণহানি। ড্রাইভাররা কিছু দ্রুত গতির যানবাহন চালানোর কারণে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে রোড হওয়ার কথা 4 লেনের বা 6 লেনের, এখানে রোডটা হচ্ছে 2 লেনের। দূরপাল্লার গাড়ি আসে, এখানে আসার কারণে যে মুখোমুখি সংঘর্ষ হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই হয়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চরমপন্থা দমনে প্রয়োজনে কঠোর হওয়ার হুঁশিয়ারি উপদেষ্টা মাহফুজের। বিলম্বিত হতে পারে ডিসেম্বরে নির্বাচন আয়োজন, শঙ্কা বিএনপি নেতাদের। বলছেন, যারা ভোট চায় না তারাই গণতন্ত্রের প্রধান অন্তরায়। সরকার ইলেকশন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না। এজ এ রেজাল্ট নির্বাচনের প্রক্রিয়াটা বিলম্বিত হতে পারে। একটা পন্থায় ক্ষমতা দখল করে এবং অব্যাহত রাখার চেষ্টা করছে, ক্ষমতার অংশীদার হতে চাচ্ছে আবার নির্বাচনে না গিয়ে। লম্বা ছুটি উদযাপনে আজও চিড়িয়াখানায় মানুষের ঢল, আনন্দে মেতেছে শিশুরা। ফাঁকা ঢাকায় মেট্রো রেলে চড়ে বসছেন অনেকে। ঈদের আগেই রেমিটেন্সে নতুন রেকর্ড। মার্চের 26 দিনেই $294 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা। হুন্ডি ও অর্থ পাচার পুরোপুরি বন্ধ হলে আরও বাড়বে আয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও 2টি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় কক্সবাজারগামী 2টি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় নারী, শিশুসহ মাইক্রোর 7 যাত্রী। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আরও 3 জন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা কুষ্টিয়ার বাসিন্দা। ঈদের ছুটিতে আনন্দ ভ্রমণে কক্সবাজার যাচ্ছিল তারা। স্থানীয়দের মতে, এই মহাসড়ক হয়ে কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে মারা যায় 5 জন। রোড হওয়ার কথা 4 লেনের বা 6 লেনের, এখানে রোডটা হচ্ছে 2 লেনের। যার কারণে মনে করেন বেপরোয়া গতিতে গাড়িটা চলে। ওই মনে করেন ঢাকা দূরপাল্লার গাড়ি আসে, এখানে আসার কারণে যে মুখোমুখি সংঘর্ষ হয়। আজকে একটা বাস আর একটা হাইস, এরা ড্রাইভাররা কিছু দ্রুত গতির যানবাহন চালানোর কারণে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে আজকে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। কুতুবী, আহতদের কি অবস্থা? টানা 3 দিন একই স্থানে দুর্ঘটনা, স্থানীয় প্রশাসন এ বিষয়ে কি বলছে? বা বিভিন্ন তথ্য অনুযায়ী যদি বলতে চাই, মাইক্রোবাসে মোট যাত্রী ছিল 12 জন। তো 12 জনের মধ্যে অলরেডি 10 জনের মৃত্যু হয়েছে, আরো 2 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন এবং তাদের বাড়ি কুষ্টিয়া সেটিও নিশ্চিত হয়েছে। এবং এটাও ধারণা করছে, সেটা হচ্ছে তারা যেহেতু ঈদের পরে কক্সবাজারমুখী মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অলরেডি লাখো পর্যটক কক্সবাজারে এসেছে, তারাও কক্সবাজারমুখী ছিলেন এবং হয়তো তারা কক্সবাজারে বেড়াতে আসছিলেন ঈদের ছুটিতে, সেটি ধারণা করা হচ্ছে। তো এখানে নারী পুরুষ সহ তারাও কক্সবাজারমুখী ছিলেন এবং হয়তো তারা কক্সবাজারে বেড়াতে আসছিলেন ঈদের ছুটিতে, সেটি ধারণা করা হচ্ছে। তো এখানে নারী পুরুষ সহ শিশু সহ মোট 12 জন ছিলেন, তার মধ্যে 10 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আরও 2 জন আহত আছে। আর হচ্ছে যে এলাকাটি চুনতির বন বিভাগের সামনের যে এলাকাটি, সেটি পিচ্ছিল সড়কের পাশাপাশি একটি বাঁকও রয়েছে। ওই এলাকায় আমরা গত পরশু দিনও আরও 5 জনের মৃত্যু হয়েছে একটি সৌদি পরিবহন এবং ইগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে, এবং আজকে একই সময়ে প্রায় 7টার এদিক ওদিক হবে একটু। তো একই সময়ে একই জায়গায় দুর্ঘটনা, বারবার দুর্ঘটনার
দুর্ঘটনা ঘটা মানে এটি নিশ্চিত যে এখানে পিচ্ছিল সড়কের পাশাপাশি অন্য কোনো কারণে থাকতে পারে, সেটি হয়তো আমরা আরও পরে জানতে পারবো। এবং এই পর্যন্ত যে 10 জন মারা গেছে, সেই 10 জনের পরিবারের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা চেষ্টা করছি, যদি জানতে পারি আপনার মাধ্যমে জানার চেষ্টা করব। দেবাশিস, ধন্যবাদ কুতুবী যুক্ত হওয়ার জন্য। এদিকে কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় মামা ভাগ্নে সহ প্রাণ হারিয়েছেন 3 জন। পুলিশ জানায় গত রাতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মারা যায় মোটরসাইকেলের 2 আরোহী। নিহত পলাশ ও অনেক সম্পর্কে মামা ভাগ্নে হন। হলুদের এক অনুষ্ঠানে যাওয়ার পথে জেলা স্কুলের সামনে পৌঁছালে বেপরোয়া গতির প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগে। এই ঘটনায় তানফির নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার পথে বিলজানি বাজার সড়কে দুর্ঘটনায় ময়নউদ্দিন নামে এক ভ্যান যাত্রী মারা যায়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা বা কিছুই হয়নি, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, কোনো ধরনের চরমপন্থা উত্থানের ঘটনা ঘটেনি। রাজধানীর ভাটারা, রামপুরা, বাড্ডা থানা পরিদর্শন করেন উপদেষ্টা। কথা বলেন পুলিশের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তাদের সাথে। থানাগুলোকে নিজস্ব ভবনে সরিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দেন জাহাঙ্গীর আলম। কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। এদেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। সমালোচনা করেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের। বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। যদি সতর্কতায় কাজ না হয় তাহলে অবশ্যই হার্ড লাইনে যাওয়া হবে। আরও বলেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার। বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো এবং আমরা রেখেছিও বটে। এবং সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে যাতে হচ্ছে যে কোনোভাবে উগ্রপন্থা, কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, লুটপাটের টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান রিজভী। বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এক দল গভীর ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ রিজভী। বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিজভী বলেন, এবার নির্ভয়ে ঈদ পালন করছে দেশের মানুষ। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে। এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। ডিসেম্বরে নির্বাচন করতে ইসিকে সহযোগিতা করছে না অন্তর্বর্তী সরকার, ফলে বিলম্বিত হতে পারে নির্বাচন আয়োজন, এমন শঙ্কার কথা জানিয়ে বিএনপি অভিযোগ, নির্বাচন ছাড়াই কেউ কেউ ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা করছে, কেউ আবার ক্ষমতা অব্যাহত রাখতে চায়। জনরায় ভয় পেয়ে একটি পক্ষ ভোট বিলম্বের চেষ্টা করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। তারা বলছেন, যারা জাতীয় নির্বাচন চায় না তারাই গণতন্ত্রের প্রধান অন্তরায়। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন। বিএনপি বরাবরই দ্রুত সময়ে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকার থেকে সহযোগিতা পাচ্ছে না ইসি। ডিলিমিটেশন অ্যাক্ট বা সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধন না করার সমালোচনা করেন তিনি। ডিলিমিটেশন অ্যাক্ট
সামান্য একটা প্রিন্টিং মিস্টেক ছিল, ক্লারিক্যাল মিস্টেক ছিল, সেটা সংশোধন এই সরকার এখনো পর্যন্ত করে নাই। যদি ডিলিমিটেশনের কার্যাবলী নির্বাচন কমিশন এখন শুনানি না করতে পারে তাহলে নির্বাচন বিলম্বিত হবে। আর যদি আলাদা একটা কর্তৃপক্ষ গঠন করতে হয় ডিলিমিটেশনের জন্য, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করার মতো। সরকারের এই কার্যক্রমটাতে বোঝা যাচ্ছে যে সরকার ইলেকশন কমিশনকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না বা সহযোগিতা করছে না। এজ এ রেজাল্ট নির্বাচনের প্রক্রিয়াটা বিলম্বিত হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, হেরে যাবার ভয়ে একটি গোষ্ঠী নির্বাচনের মুখোমুখি হতে চাইছে না। এখন আবার আরেকটা গোষ্ঠীর মধ্যে সেই বোধহয় ভয়টা কাজ করছে, আমি জানি না, যে নির্বাচনকে তারা ফেস করতে চাচ্ছে না, তারা নির্বাচনকে ভয় পাচ্ছে, তারা জনগণের রায়কে ভয় পাচ্ছে। সুতরাং ওই তাহলে শেখ হাসিনার সাথে তাদের ব্যবধানটা কোথায়? যারা সংস্কার এবং নির্বাচনকে আলাদাভাবে দেখতে চায় তাদের মধ্যে অশুভ শক্তি লুকায়িত আছে। তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায়, তারা ক্ষমতায় দীর্ঘ মেয়াদে থাকার একটা মনোবাসনা তাদের থাকতে পারে। বিএনপি নেতাদের মতে নির্বাচন যত পিছিয়ে দেয়া যায় ততদিন কারো কারো সুবিধা ভোগের সুযোগ আছে। অনেকে বলছে এরা একটা পন্থায় ক্ষমতা দখল করে এবং অব্যাহত রাখার চেষ্টা করছে, এবং অনেকে এই ক্ষমতার অংশীদার হতে চাচ্ছে আবার নির্বাচনে না গিয়ে, কিংবা যত পিছিয়ে যাওয়া যায় ততদিন একটা সুযোগ সুবিধা ভোগ করার এখানে সেই অবস্থান আছে তাদের। সুতরাং তারাই তো বাধা গণতন্ত্রের পথে আমাকে বলতে হবে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ক্রমান্বয়ে। যারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায় সেটা তাদের একটা কৌশল হতে পারে যে যাতে জাতীয় নির্বাচন আরো বিলম্বে হয়। যারা গণপরিষদের কথা বলছে, যারা গণভোটের কথা বলছে, এই সমস্ত উত্থাপন করছে প্রস্তাবগুলো, তাদেরও কোনো কোনো উদ্দেশ্য থাকতে পারে যাতে করে নির্বাচনটা বিলম্বিত হয়। স্বৈরাচারের পুনর্বাসন রুখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা। জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী চিড়িয়াখানায় পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। একই সঙ্গে বিভিন্ন জায়গায়ও ঈদ বিনোদনের খবর আমরা জানতে চাই। আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, আপনি তো চিড়িয়াখানায়, আজ তো প্রচুর দর্শনার্থী, কেমন উপভোগ করছেন সবাই? দেবাশিস, এখন পর্যন্ত প্রবেশ গেট থেকে যে প্রবেশ মুখ সেখানে কিন্তু একরকম জনসমুদ্র তৈরি হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে চিড়িয়াখানায় ঢোকার পর থেকে প্রতিটি খাঁচার সামনেই কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে, এবং এই চিড়িয়াখানায় কিন্তু এখন পর্যন্ত যেটি জানা গেছে যে প্রায় লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেছেন। সেই সাথে শিশু থেকে শুরু করে পরিবার পরিজন, ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন শিশুদের নিয়ে তাদের প্রতিটি প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিতেই মূলত চিড়িয়াখানায় আসা, এমনটি বলছিলেন আগতরা। সেই সাথে তারা যেটি বলছেন যে আবহাওয়া কিছুটা উষ্ণ হয়, গরম বেশ ভালোই, তার জন্য আসলে কিছুটা অস্বস্তি হলেও কিন্তু পশু পাখির সাথে যে শিশুদের সখ্যতা, সেই জন্যই আসলে এইখানে কিন্তু একটি বেশ উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ঈদকে উপলক্ষ করে। আর আজ যেহেতু ঈদের তৃতীয় দিন, তার কারণে কিন্তু এই উদযাপনটা একটু ভিন্ন রকম করতে কিন্তু শিশুদের নিয়ে পরিবার পরিজনের সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের কোলে কাঁখে নিয়ে কিন্তু বেশ অনেকটা ভিড় দেখা যাচ্ছে বানরের খাঁচার সামনে, ঠিক তার পাশেই রয়েছে পাখিদের খাঁচা, সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের ভিড় দেখা যাচ্ছে। সেই সাথে বিশেষ আকর্ষণ হিসেবে কিন্তু বাঘের যে খাঁচাগুলো, সেগুলোর সামনে আমরা গিয়েছি এবং সেখানেও আমরা দেখেছি যে উপচে পড়া ভিড়। তবে এখন পর্যন্ত বাঘের খাঁচার বাহিরে বাঘগুলো আনা হয়নি, কেননা তাদের খাবারের সময় হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানছিলাম। সেই সাথে বেশ কিছু ঢাকার বাইরে থেকে আগত বেশ কিছু দর্শনার্থীদের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে মূলত শিশুদের উপলক্ষ করে কিন্তু তারা এখানে এসেছেন এবং এই চিড়িয়াখানায় আসার কারণেই কিন্তু তারা এই ঈদকে নতুন ভিন্নভাবে উপভোগ করার জন্যই কিন্তু তারা মূলত চিড়িয়াখানায় এসেছেন। সুতরাং তাদের সাথে আমরা কথা বলছিলাম এবং বেশ উৎসবমুখর পরিবেশে তারা ঈদকে উদযাপন করছেন, এমনটাই কিন্তু বলছিলেন। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান। ঈদের ছুটিতে মেট্রো রেলে চড়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন নগরবাসী, আবার ঈদ বিনোদনের অংশ হিসেবেও
চড়ছেন অনেকে। উত্তরা সেন্ট্রাল স্টেশনে আছেন সহকর্মী শাকিল হাসান, যুক্ত রয়েছেন আমাদের সাথে। শাকিল, মেট্রোতে আজ ভিড় কেমন? শুধু গন্তব্যে যাওয়া নয়, আনন্দ ভ্রমণ হিসেবেও তো অনেকে ভ্রমণ করছেন। না দেবাশিস, রাজধানীতে আসলে ঈদের মধ্যে বিনোদন বা ঈদের মধ্যে ঘোরাঘুরির সুযোগ খুবই কম। তার মধ্যেও মেট্রো রেল এটি নিজস্ব একটি বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। গত 2 বছরে আমরা দেখেছি যে ঈদ উপলক্ষে মেট্রোতে করে ঘোরাঘুরি করাও এক ধরনের ঈদ বিনোদনের অংশ হিসেবে নিয়েছে রাজধানীবাসী, এবং এবারও তেমনটা ঘটছে। তবে এখন যেহেতু ঠিক দুপুরবেলা 1 বাজে, এখন আসলে ভিড় একদমই কম। যদিও এবার শুধুমাত্র ঈদের দিনটা মেট্রো রেল বন্ধ ছিল, তারপরের দিন থেকে আবার স্বাভাবিক চলাচল করছে। তবে হেডওয়েটি কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে 4-5 মিনিট বা 6 মিনিট পর পর একটি করে মেট্রো স্টেশনে চলে আসতো, সেটি এখন হেডওয়ে 10 থেকে 15 মিনিট করা হয়েছে, কারণ খুব স্বাভাবিক যাত্রী খুবই কম। আমি এখন যেখানে আছি উত্তরা সেন্ট্রাল স্টেশনে, এই স্টেশনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কনকোর্সের ভেতরে যাত্রীর সংখ্যা খুবই কম। পাশাপাশি স্টেশনের বাইরে যে এলাকাগুলো তৈরি হয়েছে নতুন স্টেশনের আশেপাশে বেশ কিছু খাবারের জায়গা, ঘোরাঘুরির জায়গা তৈরি হয়েছে এর মধ্যে দিয়াবাড়ি এলাকায়, কারণ এখানে প্রায় 3টি স্টেশন রয়েছে। পাশাপাশি উত্তর আবাসিক এলাকা এবং এই এলাকাগুলোতে মানুষে অনেকেই ঘুরতে আসেন এবং ঈদ উপলক্ষে এই সংখ্যাটি বাড়ে। তবে সেটি বিকেল নাগাদ, অর্থাৎ 5টার পর থেকে হয়তো আমরা এই চিত্রটি দেখতে পাবো। এখন পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছেন, খুব অল্প কিছু মানুষ রয়েছেন এই এলাকায়। তবে বিকেলের দিকে এখানে লোক সংখ্যা বাড়ে, সমাগম বাড়ে, এবং অনেকে মূল ঢাকার অংশগুলো থেকে মেট্রোতে করে ঘুরতে ঘুরতে এই এলাকায় আসেন এবং তারা ঈদ বিনোদনের অংশ হিসাবে সেটি করে থাকেন, এবং তখন লোক সমাগম বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে থাকে। এবং মেট্রো রেলের এই দিয়াবাড়ি এলাকায় যে 3টি স্টেশন রয়েছে, সেই 3টি স্টেশন বেশ জনসমাগম হয়ে ওঠে। পাশাপাশি এখান থেকেও যারা শেষ করে শহরের দিকে যেতে চান, মেট্রো রেল তারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য। ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে দেখা মিলেছে ঘরমুখো মানুষের, তবে আজ সমাগম কিছুটা কম। দক্ষিণ উত্তরাঞ্চলের সব ট্রেনই স্টেশন ছেড়েছে সময় মতো। বাস স্ট্যান্ডেও কমেছে যাত্রী চাপ। তারা জানিয়েছেন ঈদের আগে যাত্রার ঝক্কি ঝামেলা থেকে কিছুটা নিস্তার পেতেই এই সময় বাড়ি যাচ্ছেন। গাড়ির সংখ্যা কম থাকায় ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। ঈদের ছুটি টানা 9 দিন, তাই রাজধানীতে ঈদ উদযাপন করেও স্বজনদের সাথে সময় কাটাতে বাড়ি যাওয়ার সুযোগ মিলেছে এবার। তবে বুধবার এই চাপ কিছুটা কমেছে। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে ট্রেনে বাড়ি ফেরার জন্য হাজির হন অনেক যাত্রী। স্বস্তিতে যাতায়াতের জন্য বেছে নিয়েছেন ঈদ পরবর্তী যাত্রা। যথাসময়ে ছেড়েছে ট্রেন। যাত্রীরা জানান ফাঁকা ঢাকা উপভোগ করে স্বস্তিতে বাড়ি যেতে চান বলেই কিছুটা পরে রাজধানী ছাড়ছেন। বগুড়া যাইতেছি ঘুরতে, কাউন্টার থেকে কাটা হয়েছে, আরামদায়ক ভাবে যাওয়া হচ্ছে। ঈদের আগে বাচ্চা নিয়ে যাইতে পারি, অনেক ভিড় ছিল। ঈদের সময় অনেক ঝামেলা থাকে, তারপরে লোকজন বেশি থাকে, একটা যানজট থাকে অনেক সময়, আর ঈদের পরে একটু রিল্যাক্স থাকা যায়। খাদের উপরেও মানুষ যায়, তারপরে ট্রেনের ভিতরে পা রাখারও জায়গা পাওয়া যায় না, তো এই এখনের জার্নিটা অনেক মজার। বাস টার্মিনালেও নেই তেমন কোলাহল। যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেছেন গাড়ি কম থাকার সুযোগে বাসের ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। গাড়িটা কম আছে, যাত্রী ভাড়াটা একটু বেশি নিছে। টিকিট নিয়ে নিছি, নন এসি, এখন আবার বলতেছে এসি গাড়ি আসছে। আমি বললাম যে টিকিট দিবেন নাকি চেঞ্জ করে না, আবার এই টিকিট রাইখে আবার টিকিট কাটতে। বাস টার্মিনালটা গুছানো হয়নি, বাস টার্মিনালটা খুবই বিশৃঙ্খল। বাস টার্মিনাল এই ট্রান্সপোর্ট সিস্টেম যদি আসলে সংস্কার না হয়, তাহলে আমাদের ভোগান্তি থাকবে। পরিবহন মালিকরা বলছেন বৃহস্পতিবার থেকে ঢাকামুখী মানুষের যাত্রা বাড়বে, তখন বাড়ানো হবে বাসের সংখ্যা। বাড়িতে যাওয়া হয়নি, আর এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর কি। ঈদের দিনটা ঢাকায় ছিলাম, ফাঁকা ঢাকা। এখন ওই রকম চাপ পড়েনি, আসলে চাপ করলে গাড়ি এতক্ষণ অ্যাভেলেবেল চলে আসে। আজকে আপনাকে মোটামুটি সামথিং, বেশিও না কমও না, আইতাছে আর গাড়ি তুলতেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের পট পরিবর্তনের পর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। আগস্টের পর থেকে ধারাবাহিকভাবেই বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। মার্চ মাসের 26 দিনই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $294 কোটি বেশি, যা একক মাস হিসেবে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
চলতি অর্থবছরের 9 মাসে এসেছে $2,144 কোটি, গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 29% বেশি। ডলারের দামে স্থিতিশীলতা এবং হুন্ডির চাহিদা কমায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে বলে মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। অর্থনীতির অনেক সূচক নেতিবাচক হলেও সুখবর আছে প্রবাসী আয়ে। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাড়ছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসীরা প্রতি মাসে গড়ে রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় $250 কোটি। মার্চ মাসের 26 দিনেই দেশে প্রবাসী আয় এসেছে $294 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 83% বেশি। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, ডলার বাজার স্থিতিশীল থাকায় এবং হুন্ডির চাহিদা কমে আসায় বৈধ পথে বাড়ছে প্রবাসী আয়। হুন্ডির রিকোয়ারমেন্ট কমে গেছে। হুন্ডিতে যারা হুন্ডির মাধ্যমে যারা টাকা নিত, আমরা দেখেন যে অগাস্টের পরে থেকে এই রিকোয়ারমেন্টটা, কারণ অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বা বিভিন্ন কারণে, এইসব কারণে কিন্তু হুন্ডির রিকোয়ারমেন্ট, হুন্ডিতে যে টাকার প্রয়োজন, এটা কিন্তু কমে গেছে, যার জন্য ব্যাংকিং চ্যানেলে কিন্তু টাকার বাড়ছে। যেহেতু মার্কেট রেট আপনি অফার করছেন, মার্কেট রেট অফার করলে তো লোকজন কেন হুন্ডির কাছে যাবে, মার্কেট রেটই পাঠাবে, তাই না? হুন্ডির ডিমান্ড কমার জন্য আরেকটা ইনডিরেক্ট রাস্তা হচ্ছে যে আপনার ওই যে কি বলে স্মাগলিং এবং অবৈধ পন্থায় যে সমস্ত ব্যবসা সেগুলো যদি কমাইতে পারে, তাই ডেফিনেটলি হুন্ডির ডিমান্ডও কমে যাবে। তো এখনকার সরকার তো সেই সমস্ত কার্যক্রম উৎসাহ দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে, উৎসবকে কেন্দ্র করে এমনিতেই প্রবাসীরা বাড়তি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। প্রবাসী আয় বৃদ্ধিতে ভূমিকা আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকেরও। অসংখ্য রেমিটেন্স যোদ্ধা ছিল, এতদিন পর্যন্ত তারা ইনফরমাল ওয়েতে দেশে টাকা পাঠাতো, কিন্তু 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাইন্ড সেটআপে বিপুল একটা পরিবর্তন এসেছে। তারা সবাই চাচ্ছে যে রেমিটেন্সটা যাতে প্রপার ব্যাংকিং চ্যানেল দিয়ে আসে, এই কারণে ব্যাংকিং চ্যানেল টাকা বেশি আসতেছে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে দেশে রেমিটেন্স এসেছে $2,144 কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 29% বেশি। সে সময় রেমিটেন্স আসে $1,650 কোটি কিছু বেশি। ব্যাংকাররা বলছেন, হুন্ডি পুরোপুরি বন্ধ হলে এবং বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকানো গেলে প্রতি মাসেই $3 বিলিয়ন আয় করা সম্ভব। এটাকে যদি আরেকটু স্মুথ করা যায়, আরেকটু যদি আমরা এই হুন্ডিটাকে বন্ধ করতে পারি, এই পাচারটাকে বন্ধ করতে পারি, তাহলে এটা $3 বিলিয়ন অসম্ভব কিছু না ফর দ্য কান্ট্রি। আমার কাছে আই ডু বিলিভ দ্যাট ইন দ্য নেক্সট ফিনান্সিয়াল ইয়ার এটা অ্যাজ এ হোল এটা $30 বিলিয়ন ক্রস করবে। হুন্ডিকে নিরুৎসাহিত না, হুন্ডিকে তো না বলতে বলা হয়েছে। হুন্ডি কনসেপ্টটা আমাদের ইকোনমিতে থাকা চলবে না। জানি না কতটুকু এটাকে জিরোতে নামিয়ে আনা সম্ভব কিনা, কিন্তু জিরোতে নামিয়ে আনার টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমাদের দূতাবাসগুলির সাথেও কথা বলছি যে তারাও যাতে ওখানকার যারা বাঙালি কমিউনিটি আছে সেই কমিউনিটির সাথে যাতে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে ব্যাংকিং সেক্টরে টাকা পাঠানোর যে সুফল সে সম্পর্কে অবগত করে। প্রবাসী আয় বাড়াতে বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভাষাগত দক্ষতা বাড়ানো জরুরি বলেও মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। যে দেশে যাচ্ছে সেই দেশের ল্যাঙ্গুয়েজ অর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজের যদি একটা স্কিল আমরা এখান থেকে তৈরি করে দিতে পারি, আমাদের এই রেমিটেন্সে দেখবেন যে 50% গ্রোথ হয়ে গেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 6টি এজেন্ডা সামনে রেখে আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হচ্ছে বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ। কাল আয়োজনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্যিক জাহাজ ও সমুদ্র পরিবহন শক্তিশালী করতে মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন চুক্তি সই করতে পারে সদস্য রাষ্ট্রগুলো। সম্মেলন শেষে যৌথ ব্যাংকক ঘোষণায় সই করবেন সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা। প্রথম দিন আয়োজন শুরু হয় শীর্ষ কর্মকর্তাদের বৈঠক দিয়ে। বাংলাদেশের পক্ষে যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সামনে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে উপস্থাপন করা হবে। সভা শুরুর আগে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। 2004 সালে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু এতদিন পর্যন্ত আমরা এফটিএটা করতে পারিনি। তো এটার আলাপ আলোচনা কিছুটা সামনের দিকে অগ্রসর হয়েছে, যদিও প্রথম যে ধারণা ছিল যে কেবলমাত্র পণ্য না সেবা খাতেরও সেখানে এই আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, সেটা শেষ পর্যন্ত করা যায়নি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীতে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে সংস্কার আনতে হবে, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁয়ে কালীবাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার নয়, নির্বাচন চায়, যা ভ্রান্ত ধারণা। কেননা বিএনপির ভিশন 2030-এর রাষ্ট্র ধারণাতেই নানা সংস্কারের কথা বলা রয়েছে। সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনের মধ্যে আদতে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেন ফখরুল। তিনি আরও বলেন, জনগণ চায় না এমন সংস্কার সমর্থন করে না বিএনপি। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মুসলিম সম্প্রদায়ের ব্যাপক প্রাণহানি এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শুক্রবারের দুর্যোগে কমপক্ষে 700 মুসলিম নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। মান্দালায় ও সাংগাইং অঞ্চলে ধ্বংস হয়েছে অন্তত 60টি মসজিদ। সাগাইংয়ের এক ইমাম হারিয়েছে 170 জন বন্ধু ও আত্মীয় স্বজন। মিয়ানমারের অধিকাংশ মসজিদই 19 শতকে নির্মিত, যেগুলো এরপর আর সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন। ঈদের আগে জুমাতুল বিদার নামাজে অংশ নিতে মিয়ানমারের মসজিদগুলোতে নামে মুসল্লিদের ঢল। নামাজ চলাকালীনই কেঁপে ওঠে গোটা দেশ, ধসে পড়ে একের পর এক স্থাপনা, রেহাই পায়নি মসজিদও। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, মান্দালায় সাগাইং অঞ্চলে প্রায় 60টি মসজিদ ধ্বংস হওয়ার তথ্য পাওয়া গেছে। মান্দালায় 18টি মসজিদ ধসে পড়ে। মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, 19 শতকে নির্মিত সব মসজিদ কখনোই সংস্কার করা হয়নি। এ কারণে বেড়েছে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা। এখনো অনেক দুর্গম এলাকার তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এখন পর্যন্ত কমপক্ষে 700 মুসলিমের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। সাগাইংয়ের বাসিন্দা সোনাই ও একাই হারিয়েছেন 170 বন্ধু ও আত্মীয় স্বজনকে, যাদের বেশিরভাগই ভূমিকম্পের সময় মসজিদে ছিলেন। বলা হচ্ছে, যেসব মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেসবের ভেতরে থাকা মুসল্লিদের প্রায় সবারই মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের ভেতর এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ ভূমিকম্পে প্রায় 1600টি বাড়ি, 670টি মঠ, 60টি শিক্ষা প্রতিষ্ঠান ও কমপক্ষে 290টি প্যাগোডা ধ্বংসের তথ্য দিয়েছে জান্তা সরকার। তাদের দেয়া হিসাবে মুসলিম সম্প্রদায় ও মসজিদের ক্ষয়ক্ষতির তথ্য নেই বলে অভিযোগ উঠেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।